লেখিকা তাসফিয়া খান আলিয়া। পর্ব 1। সবার বাসর রাত কাটে স্বামী স্ত্রীর রোমান্টিক মুহূর্ত দিয়ে। কিন্তু এই দিকে একজন এমপি হয়েও বাসর রাতে নিজের বউকে একটু ছুঁয়ে দিতেও পারছে না তৌফিক খান হৃদ। রাত 11:30টার সময় হৃদ নিজের রুমে এসে দেখছে তার বেয়াদব বউটা পুরো খাট দখল করে আরাম করে ঘুমাচ্ছে। গায়ে এখনো বিয়ের সাজ আছে। ফর্সা গায়ে লাল শাড়িতে একটু বেশি সুন্দর লাগছে কি মেয়েটাকে, হয়তো হ্যাঁ। এত আরাম করে ঘুমাতে দেখে হৃদের সহ্য হচ্ছে না। তাই একটু জোরে চিল্লিয়ে বলল, এই এই পিচ্ছি উঠ, খাট কি তোর বাপের টাকায় কিনা যে এত আরামে ঘুমাচ্ছিস? তৃষ্পি ধরপড় করে উঠে বুকে ফু দিল। মেয়াটা একটু বেশি ভয় পেয়েছে কিনা। একটু স্বাভাবিক হয়ে তৃষ্পি মাথা তুলে তাকায়, তাকাতেই দেখতে পাই একজন অতি সুন্দর যুবককে। কালো প্যান্ট, কালো শার্ট গায়ে জড়ানো। শার্টের হাতা কনুই পর্যন্ত গুটানো। গায়ের রং ধবধবে সাদা, হয়তো মায়ার চাইতেও একটু বেশি সুন্দর ছেলেটা। তৃষ্পি মনে মনে রাগ হলে ছেলেটাকে দেখে। তার ধারণা সুন্দর শুধু মেয়েরা হবে, ছেলেরা না। হৃদের আর সহ্য হচ্ছে না মেয়েটাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে, তাই আবার ধমক দিয়ে বলল, এই পিচ্ছি তুমি শুনতে পাও না? বিছানা থেকে নামো, ঘুমাবো আমি। তৃষ্পি কেঁপে উঠল আবার। খাট থেকে নামবে কেন সে? তার ননদ তিথি বলে গেল এটা তোমার স্বামীর ঘর, মানে আমার ভাইয়ার ঘর, আজ থেকে তুমি এখানেই থাকবে। তাই তো সে এখানেই ঘুমিয়ে গেছে। একটু পর সে মিনমিন গলায় বলল, কিন্তু আমি নামবো কেন ভাইয়া? এখানে তো আমাকে সবাই থাকতে বলে গেল, আমার স্বামীর ঘর নাকি এটা, তাই। হৃদের মাথা গরম হয়ে গেছে, এই মেয়ে বিয়ের রাতেই আমাকে ভাই বানিয়ে দিচ্ছে। হৃদ 2 হাত দিয়ে চুল টেনে ধরল। সব হয়েছে ওই বাবা মার জন্য, ওদের জন্যই এই বাচ্চা মেয়েটা গলায় ঝুলেছে আজ। এটা তার স্বামীর ঘর সেটা জানে, কিন্তু আমি যে তার স্বামী হয় সেটা আর জানে না, বেয়াদব একটা। অতঃপর সে রেগে বলল, এই এই পিচ্ছি আমি তোর কোন জন্মের ভাইয়া হয় হুম? এসে থেকে এই পিচ্ছি বলার জন্য তৃষ্পির একটু রাগ হলো। তার তো একটা সুন্দর নাম আছে নাকি? পারলে নাম ধরে ডেকে সুন্দর করে কথা বল শালা। আজব লোক তো আপনি, আমার বয়স 17+, আমাকে কোন দিক দিয়ে আপনার পিচ্ছি মনে হয় তাহলে? সব দিক দিয়ে তুই পিচ্ছি, এখন সর সামনে থেকে, ঘুমাবো। তোর সাথে সারারাত বকবক করার মতো সময় নেই আমার। দেখুন আমার নাম তাসফিয়া খান তৃষ্পি। এত বড় নাম না বলতে পারলে মায়া বলে ডাকেন। তবুও পিচ্ছি বলে ডাকবেন না প্লিজ, শুনতে ভালো লাগছে না। শুনতে হবে না তোমাকে। খাট থেকে দয়া করে নামো, ঘুমাবো আমি। তাহলে আমি ঘুমাবো কোথায়? সেটা আমি কিভাবে বলবো? পারলে ফ্লোরে ঘুমাও, না হলে থাকো সারারাত বসে। কথাটা বলেই উনি শুয়ে পড়ল ধরম করে খাটের এক সাইডে। তৃষ্পি বসে বসে ভাবছে সে এখন কি করবে। এত ঠান্ডার মধ্যে তার পক্ষে ফ্লোরে শুয়ে থাকা সম্ভব নয়। আর তার কাছে তো এখন কোন কম্বল নেই, যেটা ছিল সেটাও লোকটা নিয়ে নিল। এই যে শুনছেন। আবার কি হলো? তোমাদের জন্য কি শান্তিতে ঘুমাতে পারবো না আমি একটু? আমাকে একটা কম্বলের ব্যবস্থা করে দিবেন তো, নাকি এই ঠান্ডার মধ্যে আমি ঘুমাবো কিভাবে? সেটা আমি কিভাবে বলবো? আর আম্মু দ্বিতীয় কোন কম্বল রাখেনি এই ঘরে? আজকে নিয়ে গেছে কম্বল আর কোল বালিশ। বজ্জাত শাশুড়ি, আজকেই সব নিয়ে যেতে হয়েছে তোকে। এখন আমি কি ওই লোকটার বুকের উপর ঘুমাবো নাকি যৎসব? মনে মনে কথাটা বলে একটু পর তৃষ্পি বলল, তাহলে আমি এখন ঘুমাবো কিভাবে এই শীতে? হৃদ বিরক্ত হয়ে বলল, আমি কি করে বলবো, সবাই ঘুমিয়ে গিয়েছে, তুমিও দয়া করে ঘুমাও এই কম্বল ভিতর এখন আপাতত। খবরদার আমার গায়ে যেন তোমার শরীর স্পর্শ না করে, না হলে কিন্তু সত্যি সত্যি ফ্লোরে ঘুমাতে হবে তোমাকে। তৃষ্পি মনে মনে ভেংচি কেটে বলল, আমি যেন উনার শরীরের স্পর্শ পাওয়ার জন্য মরে যাচ্ছি, ডং দেখে আর বাঁচি না হু। তৃষ্পি মনে মনে হৃদকে কয়েকটি গালি দিয়ে হৃদের কম্বলের মাঝে শুয়ে পড়ল, মাঝে ফাঁকা রেখে বেশ খানিকটা। কিন্তু এদিকে হৃদের চোখে কোনোভাবেই ঘুম ধরা দিচ্ছে না। তার বয়স যখন 9 তখন থেকে একা ঘুমাতে শুরু করেছিল।
কিন্তু আজ হঠাৎ কোন মেয়ের পাশে আর একই কম্বলের নিচে ঘুমাতে কেমন যেন অস্থির অস্থির লাগছে, বুকের ভিতর আনচান করছে। পিচ্ছি মেয়েটার শরীরের কড়া পারফিউমের গন্ধ নাকে এসে লাগছে। কিছু সময় পের হতেই নিজের শরীরের উপর ঠান্ডা কিছু অনুভব করল হৃদ। একটু ভালো করে খেয়াল করে বুঝতে পারল বেয়াদব পিচ্ছি বউটা তাকে কোলবালিশের মতো করে পেঁচিয়ে ধরছে আস্তে আস্তে। হাত তার বুকের উপর আর পা পেটের উপর দিয়ে ঘুমানো চেষ্টা করছে আরাম করে। এদিকে হৃদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই শীতের মধ্যেও তার শরীর দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। মা ছাড়া কোন মেয়ের সাথে সহজে কথা না বলা ছেলেটা আজ কোন মেয়ের বন্ধনে পড়ে গেছে মনে হচ্ছে। হৃদ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, হৃৎপিণ্ডটা ভীষণ দ্রুতভাবে চলাচল করছে মনে হচ্ছে। হৃদ কোন উপায় না পেয়ে আস্তে করে গায়ে থেকে মায়ার হাত পা নামিয়ে দিল। শরীরের ঘাম মুছে ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে সিঙ্গেল সোফায় হেলান দিয়ে বসে সিগারেট টানতে লাগলো হৃদ। পাঠকগণ চলুন এদের পরিচয় দিয়া যাক। হৃদের আব্বুরা দুই ভাই। হৃদের আব্বু বড় নাম আমজাদ খান, স্ত্রী সালমা খান। তাদের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তৌফিক খান হৃদ, মেয়ের নাম এলিরা খান। হৃদের ছোট চাচা ইকবাল খান, স্ত্রী সাইমা বেগম। তাদের এক ছেলে নাম তৌসিফ খান ও শুভ। তৃস্পির আব্বুরাও দুই ভাই। মায়ার বড় চাচার নাম আনোয়ার শেখ, স্ত্রী আয়েশা বেগম। তাদের এক ছেলে এবং দুই মেয়ে। ছেলে আসিফ শেখ, বড় মেয়ে জুবাইদা শেখ, ছোট মেয়ে শামিমা শেখ। তৃস্পি আব্বু ছোট নাম রবিউল শেখ মৃত, স্ত্রী ফরিদা বেগম মৃত। তাদের আদরের এক মেয়ে তাসফিয়া শেখ তৃস্পি। তবে খান বাড়ির বউ হওয়াতে নাম হয়েছে তাসফিয়া খান তৃস্পি। ভীষণ সুন্দর একটা সকাল। চারিদিকে রোদে ঝলমল করছে সব। জানালার ফাঁক দিয়ে এক টুকরো রোদ মুখে এসে লাগতেই বিরক্ত মুখে উঠে বসল তৃস্পি। চারপাশে তাকিয়ে একবার বিছানার দিকে চোখ যেতেই চোখ কপালে উঠে গেল। বিছানার একপাশ ফাঁকা, কম্বলটা এলোমেলো ভাবে তার গায়ে জড়িয়ে আছে। কোথাও হৃদকে দেখতে পেল না। তৃস্পি ভুরু কুঁচকে বিড়বিড় করে বলল, এই লোকটা কোথায় গেল আবার আমাকে ঘুম থেকে না তুলে? শ্বশুর বাড়িতে এত বেলা করে ঘুমালে মান সম্মান থাকবে আমার আর? বেশ কিছুক্ষণ বিড়বিড় করে বকে বিছানা থেকে নেমে দাঁড়াতেই তার চোখ পড়ল বারান্দার দিকে। কাচের দরজাটা আধখোলা, হালকা ঠান্ডা বাতাস আসছে সেখান থেকে। কৌতূহল নিয়ে তৃস্পি ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। বারান্দায় গিয়ে যা দেখল, তাতে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকল তৃস্পি। হৃদ এক কোণে সিঙ্গেল সোফায় হেলান দিয়ে বসে আছে। হাতে আধখাওয়া সিগারেট, চোখ দুটো লালচে লালচে ভাব, হয়তো সারারাত ঘুমায়নি। চুলগুলো এলোমেলো ভাবে কপালে পড়ে আছে। মুখে এক টুকরো ক্লান্তির ছাপ। এই মুহূর্তে হৃদকে দেখলে যে কোন মেয়ে প্রেমে পড়ে যাবে ওর। কিন্তু তৃস্পির সেই রকম কোন অনুভূতি হচ্ছে না। তৃস্পি ঠোঁট বাঁকিয়ে বলল, এই যে এমপি সাহেব, বারান্দায় বসে বসে ধোঁয়া উড়াচ্ছেন কেন? ভূত দেখেছেন নাকি? হৃদ হঠাৎ কোন মেয়ের কণ্ঠে চমকে থাকল। কয়েক সেকেন্ড চুপ থেকে গম্ভীর গলায় বলল, তুমি এত সকালে এখানে কি করছো? তৃস্পি হাত দুটো কোমরে রেখে গিন্নির মতো করে বলল, এখন আপনার এত সকাল মনে হচ্ছে এমপি সাহেব? রোদ যে মাথার উপর দেখতে পাচ্ছেন না, আর আপনি এখানে বসে সিগারেট খাচ্ছেন? জানেন এটা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিগ্রস্ত? হৃদ ভুরু তুলল, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ পিচ্ছি মেয়ে? হ্যাঁ দিচ্ছি, কারণ আপনি আমার। কিছু বলতে গিয়েও থেমে যায় তৃস্পি। একটু ইতস্তত করে বলল, যাই হোক এসব খারাপ অভ্যাস ছাড়েন। তৃস্পির কথা শেষ হতেই হৃদ সিগারেটের ধোঁয়া উড়িয়ে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করল, আমার কি? ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করল হৃদ। তৃস্পি হালকা গলা খাকারি দিয়ে মিনমিনে গলায় বলল, আপনি আমার না মানে স্বামী হন, সেটাই বলতে চাইছিলাম আর কি। হৃদের চোখ হালকা বিস্ময়। যাকে দেখে সবাই ভয় করে তার সাথে এই পিচ্ছি মেয়েটা কিভাবে কথা বলে যাচ্ছে তখন থেকে মুখে মুখে। গতরাতের কথা মনে পড়তেই সে অস্বস্তিতে হালকা কাশল। তুমি ঘুমের ঘরে অনেক নড়াচড়া করো, সেটা কি জানো?
তৃষ্পি হালকা ভুরু কুচকে জিজ্ঞাসা করল। মানে? কিছু না। যাও ফ্রেশ হয়ে নিচে যাও, কাজ করো গা গিয়ে। তোমাকে এখানে বসে বসে গিলতে আনা হয়নি। হৃদের কথাটা তৃষ্পির বুকে গিয়ে লাগলো যেন। তাকে এইভাবে খোটা না দিলেও পারত। তৃষপি বিড়বিড় করে বলল, শালা বজ্জাত জামাই বউকে সম্মান দিয়া জানে না। ভাই তোকে এমপি বানাইছে কে বে? তার মুখে গিয়ে ঝাঁটা মেরে আসা দরকার। এমন গুমড়ো মুখকে এমপি পদে কে দাঁড় করাই কে জানে। তৃষ্পিকে বিড়বিড় করে কিছু বলতে দেখে হৃদ বলল, এই পিচ্ছি, এই কি বিড়বিড় করছো তুমি? হুম। তৃষপি হৃদের দিকে তাকিয়ে ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, কিছু না। আচ্ছা, আমি কি আপনাকে খুব বিরক্ত করেছি রাতে? আমার ঠিক মনে পড়ছে না। হৃদ আস্তে করে বলল, মরার মতো ঘুমালে মনে পড়বে কিভাবে? এই কি বললেন আপনি? কিছু না, যাও। সরে দাঁড়াও সামনে থেকে, ওয়াশরুম যাব আমি ফ্রেশ হতে। তৃষ্পি হৃদকে ভেঙ্গচি কেটে মনে মনে বলল, শালা হনুমানের বাচ্চা, আমার শরীরে কি অ্যালার্জি আছে যে পাশে ঘুমাতে না পেরে বারান্দায় এসে ঘুমাছিলি? এমন সময় বাইরে থেকে এলিলার কণ্ঠ শোনা গেল। ভাবি উঠেছেন নাকি? তৃষ্পি তার ননদের কণ্ঠ পেয়ে বারান্দা থেকে গিয়ে দরজাটা খুলে দিল। জি। বলুন আপু। তৃষ্পিকে আপনি করে কথা বলতে দেখে খানিকটা রাগ নিয়ে কথা বলল এলি। আম্মু নিচে ডাকছেন নাস্তা করতে। আর শুন, আমি তোর বয়সী, তাই আজ থেকে আমরা ফ্রেন্ডস, কেমন? তাই কোন আপনি তুমি বলা যাবে না, সোজা তুই বলে কথা বলবি, ঠিক আছে? তৃষ্পির কি যে আনন্দ লাগছে শ্বশুর বাড়িতে এসে ননদের সাথে ফ্রেন্ডশিপ করতে পেরে। কিন্তু নিজের আনন্দটা চেপে রেখে মুচকি হেসে মিনমিনে গলায় বলল, ঠিক আছে, চেষ্টা করব। ড্রয়িং টেবিলে সবাই বসে অপেক্ষা করছে তৃষ্পি আর হৃদের জন্য। কিছুক্ষণ যেতেই দুজন একে ওপরের আগে পিছে নেমে আসলো। হৃদ গিয়ে একটা চেয়ার দখল করে নিল শুভর পাশে, আর তৃষ্পি দাঁড়িয়ে থাকলো, কারণ সে বুঝতে পারছে না কোথায় বসবে সেটা। একটু পর সে তার শ্বশুরের নরম গলা শুনতে পেল। গুড মর্নিং তৃষ্পি মামুনি। কেমন আছো? জি। আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আরে তৃষ্পি, তুই দাঁড়িয়ে কেন? বসো এখানে। বাবা তুমিও না। আরে আমি আবার কি করলাম? আর তুমি ওর সাথে তুই করে কথা বলছো কেন এলিরা? আরে বাবা, আমি আজকে ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি। আর তুমি বললে না যে ওকে আমার ক্লাসে ভর্তি করে দিবে এখানে, তাই আগে থেকেই ফ্রেন্ডশিপ করে নিলাম আমরা। শুভ এলির কথা শুনে মনে মনে বিড়বিড় করে বলল, ডং দেখে আর বাঁচি না এই পিচ্ছি মেয়ের। দুনিয়ার সবাই ওর কাছে ভালো, শুধু আমি বাদে, কুত্তি একটা। এলির কথায় সবাই হাসল, শুধু হৃদ আর শুভ বাদে। একটু পর পর অভি খোঁচা দিতে লাগলো হৃদকে। আপনাদের বলা হয়নি হৃদ আর শুভ, এদের দুজনের ভাইয়ের সম্পর্কের চেয়ে ওদের কাছে বন্ধুত্বের সম্পর্ক বেশি। এক কথায় ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। কিরে, তোর বসর রাত কেমন কাটল? হৃদ শুভকে কুনুই দিয়ে গোতা মেরে বলল, পিচ্ছি মেয়েকে বিয়ে করে দেখ, তখন বুঝতে পারবি বাসর রাত কেমন কাটল সেটা। আমি তো বিয়ে করতে চাই যদি তোর বোন রাজি থাকে। তোর সাথে কখনো আমার বোনের বিয়ে দিব না। এমন বলিস না প্লিজ, বুকে ব্যথা করে ভীষণ। নাটক কম কর। ভাইয়া, তোমরা দুজনে কি কথা বলছো গো এত আস্তে আস্তে? হৃদকে কথা বলতে না দিয়ে শুভ বলল, তুই শুনে কি করবি? খাওয়ার মনোযোগ দে। এলি মুখ বেঁকেই বিড়বিড় করে বলল, তোকে কে জিজ্ঞাসা করেছে রে বান্দর মুখো? তৃষ্পি চুপচাপ খেয়ে যাচ্ছে, মাথা নিচু করে, মনে হচ্ছে এখানে ওর মতো ভদ্র কেউ নেই। একটু পর আমজাদ তৃষ্পিকে ডাকল। তৃষ্পি মামুনি। জি। বলেন। তোমার বাড়িতে কল করেছিলাম, তোমার চাচাকে বলেছি তোমার ডকুমেন্টগুলো ঠিক করে রাখতে। আমি আজ বা কাল গিয়ে নিয়ে আসবো সময় করে। তোমার ভর্তি পরশুদিন করে দিব। তুমি রেডি হয়ে থেকো কেমন? আর তোমার এখানে কোন প্রবলেম হচ্ছে না তো মামুনি? জি। না আব্বু। শান্তি বৌমার মুখে আব্বু ডাক শুনলাম।
দেখ ইকবাল, আমার বৌমাটা কত মিষ্টি দেখতে। দেখতে তো হবে কার ছেলের বউ। অভিনয় কম করো ভাই। ছেলে আমারও আছে, দেখবে তখন সেও আমাকে আব্বু আব্বু বলে ডেকে যাবে সারাক্ষণ। সালমা বেগম বিরক্ত হয়ে বললেন, থামবে তোমরা। কি শুরু করছো দুই ভাইয়ে? আমজাদ খান স্ত্রীর কথায় চুপ করে গিয়ে অভিকে জিজ্ঞাসা করল, হৃদ, আজ কি তোমার কোন কাজ আছে? হোম পার্টি অফিসে একটু কাজ আছে আব্বু। কিন্তু কেন? আমজাদ খান স্ত্রীর কথায় চুপ করে গিয়ে অভিকে জিজ্ঞাসা করল, হৃদ, আজ কি তোমার কোন কাজ আছে? আমজাদ খানের প্রশ্নে হৃদ যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। হোম পার্টি অফিসে একটু কাজ আছে আব্বু। কিন্তু কেন? আমজাদ খান গম্ভীর গলায় বলল, অভি আর লিনা আসছে লন্ডন থেকে, সাথে তোমার খালাও আছে। তুমি একটু সময় করে ওদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসো। হৃদ ভুরু কুঁচকে একবার রুহির দিকে তাকালো। রুহি তখন মাথা নিচু করে খাবার খাচ্ছে, যেন কথাগুলো তার সাথে কোন সম্পর্কিত নেই। কিন্তু হৃদ তো জানে ওই মেয়ে এই বাড়িতে আসলে তৃষ্পির সাথে কি অবস্থা করবে সেটা। সে তার বাবাকে বলল, আমার অত সময় নেই, তোমার শালিকে তুমি গিয়ে নিয়ে এসো গা। আমজাদ খান রেগে বললেন, আমার শালি? তোমার কে হয় বেয়াদব? আমার খালা হয়। তবে আমি গিয়ে নিয়ে আসতে পারবো না, পারলে তুমি গিয়ে নিয়ে এসো, না হলে ড্রাইভারকে পাঠাও। হৃদ কথাটা বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শুভর দিকে তাকিয়ে বলল, চল, দেরি হয়ে যাচ্ছে। আমজাদ খান চুপচাপ ছেলের প্রস্থান দেখলেন। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এই ছেলে আমার হতেই পারে না। আমি নিশ্চিত ছেলে বদলে গেছে হসপিটালে। সালমা খান স্বামীর কথায় রেগে গিয়ে বলল, একদম আমার ছেলের নামে উল্টো পাল্টা বলবে না। ও আমার হীরের টুকরো ছেলে। ইকবাল খান এদের কথা শুনে বলল, আরে দাদা ভাবি, থামো তো। তোমরা কি শুরু করছো? ইকবাল খানের কথায় উনারা দুজন থামল। একটু পর সালমা খান ভেজা গলায় বললেন, তুমি সব সময় ছেলেটার সাথে এমন করো। ওর সাথে তোমার কোন জন্মের শত্রুতা শুনি? ও যেদিন থেকে রাজনীতি করছে সেদিন থেকে ও আমার শত্রু। আমজাদ খান বিরক্ত মুখে চেয়ার ছেড়ে অফিসে চলে গেলেন। ভাইকে যেতে দেখে ইকবাল ও দৌড় লাগালো আমজাদ খানের পিছে। সাইমা বেগম পেছনে থেকে বলল, আরে আসতে যাবে তো নাকি পড়ে যাবে তো? আরে টিফিন তো নিয়ে যাও। সময় নেই বউ। অফিসে দেরি হলে ভাই আমাকে আস্ত রাখবে না আজ। ইকবাল খানের কথা শুনে এলি আর তৃষ্পি মুখ টিপে হাসছে, সাথে সালমা বেগমও। এদের হাসি দেখে সাইমা লজ্জা পেয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। একটু পর তৃষ্পি এলিকে জিজ্ঞাসা করল, আচ্ছা এলি, তোর ভাই লিনা আপুদের আনতে গেল না কেন? আর বলিস না, লিনা আপু ভীষণ গায়ে পড়া একটা মেয়ে। এলির কথায় তৃষ্পি কৌতূহলী হয়ে বলল, গায়ে পড়া মানে? লিনা আপু হৃদ ভাইয়াকে ভালোবাসে সেই 10 বছর আগে থেকে। কিন্তু হৃদ ভাইয়া কখনো পাত্তা দেয়নি তাকে। বাড়ির সবাই জানে এটা। বিয়ের ব্যাপারে কথাও হয়েছে। কিন্তু আব্বু আর ভাইয়ার জন্য বিয়েটা হয়নি। তখন কি কান্না করা আপু ভাইয়ার পায়েও পড়েছিল বিয়ে করার জন্য। বিয়েটা না হওয়াতে লিনা আপুর আগে দুঃখে দেশ ছেড়ে চলে গিয়েছিল 18 বছর বয়সে পড়াশোনা করতে। আজ 7 বছর পর দেশে আসছে। তাও সোজা আমাদের বাড়িতে ভাইয়াকে দেখার জন্য। তৃষ্পির মুখের হাসিটা মিলিয়ে গেল। বুকের ভেতর অদ্ভুত একটা চাপা অস্বস্তি জমল। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, সে কি এখনো তোর ভাইকে ভালোবাসে এলি? এলি ঠোঁট কামড়ে বলল, হয়তো। এদিকে হৃদ গাড়িতে বসে শক্ত হাতে স্টিয়ারিং ধরে আছে। শুভ পাশে থেকে ফিসফিস করে বলল, কি করবি এখন? তোকে তো লিনা ভালোবাসতো ভীষণ, এখন যদি দেখে তুই বিয়ে করে নিয়েছিস তাহলে তো ও মনে হয় পাগল হয়ে যাবে। আর তৃষ্পির সঙ্গেও খারাপ ব্যবহার করবে। আসতে দে আগে। পরে যা হওয়ার হবে।
শুভ হালকা হেসে বলল, তাও সাবধানে থাকিস। লীনা আপু চুপ করে বসে থাকার মেয়ে না। দুপুরের দিকে এয়ারপোর্টে দাঁড়িয়ে অভি ফোন করল আমজাদ খানকে। আঙ্কেল, আমরা নেমে গেছি। কিন্তু হৃদ ভাই তো এখনো আসেনি। আমজাদ খান কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, ড্রাইভার যাচ্ছে, একটু অপেক্ষা করো। লীনা ঠোঁট বাঁকিয়ে বলল, আমি জানতামই ও আসবে না। নিজেকে কি ভাবে কে জানে। অভি শান্ত গলায় বলল, প্লিজ লীনা, শুরু করিস না আর। কিছুক্ষণ পর ড্রাইভার গিয়ে ওদের নিয়ে এলো। বাড়ির সামনে গাড়ি থামতেই ক্রিস্পি বারান্দা থেকে দেখল লীনা নামছে। দুজনের চোখাচোখি হতেই বাতাস যেন ভারী হয়ে উঠল। লীনা ভেতরে ঢুকেই চারপাশে চোখ বুলালো একবার। তার চোখে একরাশ আত্মবিশ্বাস, ঠোঁটে হালকা বাঁকা হাসি। কেমন আছেন খালা? সালমা খানের হাত ধরে বলল সে। সালমা খান আদর করে বললেন, ভালো আছি মা। তুই তো একেবারে বদলে গেছিস। লীনার চোখ তখন কারো খোঁজে ঘুরছে। হঠাৎ তার চোখ গিয়ে থামল সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা ক্রিস্পির উপর। ক্রিস্পি একটা কালো রঙের শাড়ি পরেছিল, চুলগুলো খোলা। শান্ত, কিন্তু চোখে দৃঢ়তা। লীনা একটু থেমে বলল, ওকে। ঘরে কয়েক সেকেন্ডের নীরবতা। এলি গলা খাকারি দিয়ে বলল, ও আমার ভাবি, হৃদ ভাইয়ার বউ। কথাটা শুনেই লীনার মুখের হাসি জমে গেল। চোখের ভেতর ঝিলিক খেল, রাগ, অবিশ্বাস, আর আঘাতের মিশ্রণ। ওহ, তাই নাকি? ক্রিস্পি ধীর পায়ে নেমে এসে সামনে দাঁড়াল। আসসালামু আলাইকুম আপু। লীনা উত্তর দিলেও গলায় ঠান্ডা ভাব স্পষ্ট। ওয়ালাইকুম আসসালাম। ঠিক তখনই দরজা দিয়ে ঢুকল হৃদ। এত বছর পর নিজের প্রিয় মানুষকে দেখে চোখ জ্বলজ্বল করে উঠল লীনার। হৃদের বিয়ে হয়ে গেছে সেটাও ভুলে গেল। এখানে যে অনেকে আছে দাঁড়িয়ে সেটাও ভুলে গিয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরল হৃদকে। কাপা কাপা গলায় বলল, কেমন আছো হৃদ? হঠাৎ আক্রমণে কিছুটা পিছিয়ে গেল হৃদ। যখন বুঝতে পারল তার সাথে কি হচ্ছে, তখন রেগে লীনাকে নিজের শরীর থেকে ছাড়িয়ে দিল এক খপ্পর। রাগে শরীর জ্বলছে হৃদের। নিজের বউয়ের শরীর এখনো ছুঁয়ে দেখেনি সে, আর এই মেয়ে এসে তাকে জড়িয়ে ধরছে। এটা সে কোন মতেই মানতে পারছে না। এত জোরে মারার জন্য লীনা ছিটকে দূরে সরে গেল। গালে হাত দিয়ে চোখে জল নিয়ে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদের দিকে। সালমা বেগম গিয়ে লীনাকে বুকে টেনে নিল। হৃদের রাগে চোখগুলো রক্তের মতো লাল টকটকে হয়ে গেছে। সামনে থাকা চেয়ারে লাথি মেরে চিল্লিয়ে বলল, এই শুন, আমার থেকে দূরে থাকবি একদম। লজ্জা নেই তোর একটু? ছেলে দেখলেই তাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে। এতই যখন ছেলেদের শরীর স্পর্শ করতে চাস তো পতিতালয় জানা। খবরদার আমার থেকে 10 হাত দূরে থাকবি। ছেলের এই রকম বাজে কথা শুনে সালমা বেগম রেগে গেলেন। কোনোদিন গায়ে হাত না তুলা ছেলেকে খপ্পর মেরে বললেন, এই বেয়াদব, এত অসভ্য কথা কোথায় থেকে জানলি তুই? তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম। কেমন ধরনের কথা এগুলো? বোনকে কেউ এসব বলে বল? ওর এটা করার কারণ কেউ তো আমরা না জানা না। নিজেকে কি মনে করিস তুই যে আমার বোনের মেয়েকে এইভাবে অপমান করলি? হৃদ রেগে বলল, তোমার বোনের মেয়ে যদি আমাকে ভাই মনে করে চলতো তাহলে আমিও তাকে বোন মনে করতাম। ওকে ভালো হয়ে যেতে বলো আম্মু। আমি কিন্তু এসব সহ্য করব না। কথাটা বলে হৃদ যে কাজে এসেছিল সেটা না করেই রাগে ফুঁসতে ফুঁসতে বাইরে চলে গেল। বাইরে গিয়ে জোরে গাড়ির দরজা বন্ধ করতেই পুরো গাড়ি নড়ে উঠল। স্টিয়ারিং শক্ত করে ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে গাড়ি স্টার্ট দিল।
ত্রিস্পি চুপচাপ দাঁড়িয়ে এদের কাহিনী দেখছে। তার বরের রাগটাও দেখল। এত সুন্দর ছেলের রাগ করলে কি মানায়? হৃদের চেহারায় যেন সবাইকে আকৃষ্ট করতে সক্ষম। হৃদ লম্বা প্রায় 6 ফুটের বেশি। চাওড়া কাঁধ, শক্তপোক্ত গঠন। নিয়মিত জিম করা শরীর না হলেও শরীরের গঠন জিম করার মতোই থাকে। হৃদের গায়ের রং দুধে আলতা। হৃদের চোখ মুখ তীক্ষ্ণ, চোয়াল শক্ত। সবচেয়ে বেশি নজর কাড়ে তার কালো চোখ দুটো। রাগ করলে সেই চোখ রক্তিম হয়ে ওঠে সেকেন্ডের মধ্যে। চুল কালো, ঘন আর সামান্য এলোমেলো রাখতেই পছন্দ করে। অফিসে গেলে সাধারণত শার্ট প্যান্ট পরে যায় আর পার্টি অফিসে গেলে পাঞ্জাবি। পোশাকে সে সাদামাটা কিন্তু রুচিশীল পাঞ্জাবি আর ঘড়ি তর প্রিয়। হাতে সবসময় একটা কালো ফিতার ঘড়ি থাকে। ত্রিস্পি ভেবে পাই না এই ব্যাটার এত রাগ কিসের। লীনা সালমা বেগমের কোলে মুখ গুজে চোখের জল ফেলছে। অভি বোনের দিকে তাকিয়ে আছে। অভির চোখগুলো লাল হয়ে আছে, হয়তো বোনের চোখের জল সহ্য করতে পারছে না সে। লীনা সহজে কখনো কান্না করেছে বলে অভির মনে হয় না। অভি বোনকে সান্ত্বনা দেওয়ার মতো কথা খুঁজে পাচ্ছে না। কারণ অভি তো হৃদের জন্য তার বোনের পাগলামিগুলো। আর এটা ও জানে লীনা কখনো কোন ছেলের দিকে তাকায় না, স্পর্শ করা তো দূরে থাক। লীনার পিছেই হাজার হাজার ছেলে ঘুরে, কিন্তু সে সব পাত্তা দেয়নি কখনো, শুধুমাত্র হৃদের জন্যে। কিন্তু আজ হৃদ তাকে পতিতালয়ে যেতে বলল, হাস্যকর না ব্যাপারটা? নিজের বোনকে বলা হৃদের কথাটা অভির নিজের ও খুব খারাপ লেগেছে। অন্য কেউ হলে তো এখানেই তাকে শেষ করে দিত হয়তো। অভি ধীরে ধীরে এগিয়ে গিয়ে লীনার কাঁধ আলতো করে ধরে ভিজে গলায় বলল, চুপ কর বনু, আমার দিকে তাকা। আমরা তো সবাই জানি তাই না তুই কেমন, তা ওর কথায় এত ভেঙ্গে পড়লে চলবে বল? লীনা কথা বলছে না দেখে আবার বলল, তুই কি এমন কিছু করেছিস যেটার জন্য লজ্জা পাবি? তুই কি খারাপ? না, তুই শুধু ভালোবেসেছিস। আর ভালোবাসা অপরাধ না। লীনার ঠোঁট কাঁপছে। কিন্তু ও আমাকে যেভাবে বলল, সবার সামনে। লীনা আবার বলল, ভাইয়া বল না, আমি কি সত্যিই এত খারাপ? ও খালামা বলো না গো। তোমার ছেলের বউ হওয়ার মতো কি আমার কোন যোগ্যতা নেই খালা? কাউকে ভালোবাসা কি অপরাধ বলো না? কেন তোমার ছেলে আমাকে মেনে নিতে পারছে না খালা? আমি যে তোমার ছেলেকে ছাড়া বাঁচতে পারবো না গো। সালমা বেগম লীনার মাথায় হাত বুলিয়ে বলল, কান্না করিস না মা, সব ঠিক হয়ে যাবে। তুই জানিস তো ও কেমন সেটা। তবুও কেন ওর কাছে গেলি অপমান হওয়ার জন্যে? মেনে নিলে তো তোকে সেই 7 বছর আগেই মেনে নিত। ত্রিস্পি কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। নিজের স্বামীকে